সিল্ক রুট বা রেশম পথ ভারতের বা বলা ভালো এশিয়ার ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ একটা রাস্তা। সেই কোন প্রাচীনকাল থেকে এই রাস্তা বাণিজ্য আর যোগাযোগের একটা মাধ্যম হয়ে উঠেছিল। ইতিহাসে শুধু নয়, আজকের রাজনীতিতে সিল্ক রুট একই রকমভাবে গুরুত্বপূর্ণ। কারণ কি জানেন? কারণ সিল্ক রুট এমন কয়েকটা দেশের মধ্যে দিয়ে গিয়েছে যার ফলে অনেকগুলো দেশের স্বার্থ জড়িয়ে রয়েছে। আর এই সিল্ক রুটের সঙ্গে অবশ্যই সেখানে ভারতবর্ষের একটা প্রধান কারণ, ভারতের সঙ্গে বাণিজ্য আদান প্রদানের জন্যই প্রাচীনকালে এই রাস্তায় বণিকরা আসতেন। প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত সিল্ক রুটের প্রয়োজনীয়তা বা গুরুত্বপূর্ণ সমানভাবে রয়েছে। আপনাদেরকে বলবো সিল্ক রুটের গল্প, আর তার আগে চলুন একবার দেখে নিই এই সিল্ক রুট কোথা থেকে কিভাবে ভারতে এসেছে। তার আগে আপনাদের জানিয়ে রাখি, আমি এই মুহূর্তে যেখানে বসে রয়েছি সেই সিল্ক রুট আমার পেছনে রয়েছে। এই সিল্ক রুট প্রাচীন ইতিহাসে কিভাবে জায়গা করে নিয়েছিল আজকে আপনাদের বলবো। রেশম পথ বা সিল্ক রুট খ্রিস্টপূর্ব 2য় শতাব্দী থেকে অষ্টাদশ শতক পর্যন্ত এশিয়ার উপমহাদেশীয় অঞ্চলগুলোর মধ্যে দিয়ে পূর্ব এবং পশ্চিম এশিয়া, ইউরোপ ও ভূমধ্যসাগরীয় অঞ্চলকে সংযুক্ত করে। এই অঞ্চলগুলোর মধ্যে অর্থনৈতিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং ধর্মীয় একটা যোগাযোগ করার প্রাচীন বাণিজ্যিক পথ ছিল এই সিল্ক রুট। অবশ্যই বাণিজ্য করার উদ্দেশ্যেই এই রাস্তাটা গড়ে উঠলেও সহজেই এই রাস্তাটা হয়ে উঠেছিল বিভিন্ন দেশের মধ্যে যোগাযোগের একটা মাধ্যম। প্রায় 4000 মাইল মানে 6500 কিলোমিটার দীর্ঘ এই পথের নামকরণ করা হয়েছে চীনা সিল্ক ব্যবসার নামে। হান রাজত্বকালে সিল্কের ব্যবসা চীনে আরম্ভ হয়েছিল। যদিও সিল্কই ছিল প্রধান পণ্য, অন্যান্য নানা পণ্য এই পথে আনা নেওয়া করা হতো। চীন, কোরিয়া, জাপান, ইরান, ইউরোপ, আফ্রিকা এবং আরবের মতন প্রাচীন সভ্যতাগুলোর মধ্যে দীর্ঘ দূরত্বের জন্য সম্পর্ক কিন্তু ছিল না। সেই সম্পর্ক গড়ে উঠেছিল এই সিল্ক রুট দিয়ে, এবং এটি গড়ে ওঠে খ্রিস্টপূর্ব 1ম শতকে চীনের হান রাজবংশের আমলে। 10ম শতাব্দীতে চীনের সং রাজবংশের আমলে তা বন্ধ হয়ে গিয়েছিল। এটি নতুন করে চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল 2014 সালে। উদ্দেশ্য ছিল 3 মহাদেশীয় যোগাযোগ, এই অবকাঠামো নির্মাণ এবং আন্তর্জাতিক অর্থনৈতিক অঞ্চল ও করিডোর প্রতিষ্ঠা করা। এবং এর আওতায় রয়েছে 68টি দেশ এবং 60% জনসংখ্যা ও 40% বৈশ্বিক পদ্ধতি। জুন 2014 সালে ইউনেস্কো সিল্ক রোডের চং অন তিয়ানসান এই করিডোরকে বিশ্বের ঐতিহ্য হিসাবে স্থান দিয়েছিল। বিশ্বায়নকে অনেকেই নতুন চিন্তা বলে মনে করেন, তবে বহু পণ্ডিত এই সিল্ক রুটের উদাহরণ দিয়ে বলেছিলেন যে বিশ্বায়ন নতুন কিছু নয়। বহু প্রাচীনকাল থেকে মানুষ এক দেশের সঙ্গে অন্য দেশের বাণিজ্য এই ফ্রি মার্কেট ইকোনমির মাধ্যমেই গড়ে তুলতে সচেষ্ট ছিল। প্রাচীনকালের খোলা বাজার অর্থনীতির পরিচয় বহন করে এবং এই সিল্ক রুট তার একটা অন্যতম নিদর্শন। তবে বিশ্বায়নের সংজ্ঞা কিন্তু এত সহজে দেয়া যায় না। তার কারণ কি জানেন? সেই সময়কার সিল্ক রুট শুধু বিশ্বায়নের মাপকাঠি নয়, বর্তমানে বিশ্বায়নের সঙ্গে নতুন নতুন অনেক চিন্তাভাবনা যুক্ত হয়েছে। আমরা এটুকু বলতে পারি, সেই সময়ও মানুষ বাণিজ্য করার জন্য নতুন নতুন ব্যবসা গড়ে তুলত। আর সিল্ক রুট এমন এক সময়কালে তৈরি হয়েছিল যখন মহাদেশ জুড়ে বিশাল রাজনৈতিক বৈচিত্র্য দেখা গিয়েছিল, যার উদাহরণ ব্ল্যাক ডেথ এবং মঙ্গল বিজয়ের মতন বড় ঘটনাগুলো। ভারতে আসার নেটওয়ার্ক ছিল অত্যন্ত বিপদে ঘেরা এবং কোনো নিরাপত্তা ছিল না পর্যটকদের জন্য। ভ্রমণকারীরা মাঝে মাঝেই ডাকাত এবং যাযাবরদের লুটপাটের সম্মুখীন হতেন। এমনকি চীন থেকে ভারতে আসতে গিয়ে বহু পর্যটক প্রাণও হারিয়েছিলেন। এটা ছিল দীর্ঘ, বিস্তৃত, বিপদে ঘেরা একটা ভূখণ্ড। আর এই সিল্ক রুটের পুরো দৈর্ঘ্য জুড়ে খুব কম লোকই ভ্রমণ করেছিল। পরিবর্তে পথের বিভিন্ন স্টপ পয়েন্টে অবস্থিত মধ্যস্থতাকারীদের উপরই নির্ভর করতেন তারা। তার মানে কি? মানে তারা তাদের রেশম বা অন্যান্য জিনিসপত্র এনে সেখানে বিভিন্ন স্টপে স্টপে থাকা ব্যক্তিদের হাতে দিয়ে দিতেন এবং তাদের থেকে পয়সা নিয়ে নিতেন, এবং তারা আবার সেগুলো ভারতে এনে বিক্রি করতেন। পণ্য ছাড়াও এই রাস্তা ধর্মীয়, বিশেষ করে বৌদ্ধ, দার্শনিক এবং বৈজ্ঞানিক চিন্তাভাবনার একটি অভূতপূর্ব বিনিয়োগকেই সহজ করেছিল। একইভাবে বিভিন্ন ধরনের মানুষ এই রুটগুলি ব্যবহার করেছিল। এমনকি প্লেগের মতন রোগও এই সিল্ক রুট ধরেই ছড়িয়ে পড়েছিল। বিভিন্ন পর্যটকরা যখন ভারতে আসতেন তখন দীর্ঘদিন ধরে তাদের হাঁটতে হতো এবং এই সময় বিভিন্ন রোগ তাদের শরীরে বাসা বাঁধত। সেই রোগগুলো ভারতেও আসতো, আবার ভারত থেকে বহন করে তারা অনেক রোগও বাইরে নিয়ে যেতেন। রেশম পথ নাম হয়েছিল কারণ কি জানেন? এই রাস্তা দিয়ে চীনের রেশম ভারতে আসতো। মূলত আরবের বণিকরা ভারতে এই রেশম নিয়ে আসতেন।
আর তার সাথে কয়েকটা জিনিসও এই রাস্তা দিয়েই প্রথমে ভারতে এসেছিল। সেগুলো কি ছিল? চীনে মাটির তৈরি জিনিসপত্র। তবে রেশম চীন থেকে ভারতে আসার আগে ভারতেও রেশম হতো। রেশমের চাষ এই সময় চীনে এবং ভারতে ভীষণভাবে জনপ্রিয় হয়েছিল। সেই গল্পটা কিন্তু অন্য বেশ মজার গল্প। ছোট করে আপনাদেরকে সেই রেশম চাষের গল্পটা একটু বলি, চলুন শুনুন। রেশম এই শব্দটা ফার্সি ভাষা থেকে এসেছে। সম্রাট হোয়াতির চতুর্দশী রানী সি লিং চি একটি গাছের নিচে বসে চা খাচ্ছিলেন এবং সেই সময় একটা রেশম গুটি তার চায়ের কাপে এসে পড়ে এবং চা খুব গরম ছিল বলে এই গুটির ওপরের আঠাযুক্ত অংশটি গলে যায়। এই গলে যাওয়া গুটি থেকে বেরিয়ে আসে সূক্ষ্ম সোনালী রঙের সুতো। তাই এর নাম হয়েছিল স্বর্ণসূত্র এবং সি লিং টির নাম হয় সুতোর রানী বা কুইন অফ টেক্সটাইলস। চীন এই তুঁত রেশমের মাধ্যমে সমগ্র পূর্ব পশ্চিম এশিয়া ও ইউরোপে বাণিজ্যের বিস্তর ঘটাতে শুরু করেছিল। আর যে পথে এই বাণিজ্য হতো তার নাম হয় রেশম পথ বা সিল্ক রুট। এই সিল্ক রুটের মাধ্যমে চীনের বেইজিং থেকে ভূমধ্যসাগরের উপকূল হয়ে প্রথমে গ্রিস এবং পরে রোমান সাম্রাজ্যে রেশমের ব্যবসা প্রসার লাভ করেছিল। পরবর্তীকালে দক্ষিণে ইয়েমেন, বার্মা এবং ভারতবর্ষে এই সিল্ক রোড বিস্তৃতি লাভ করে। এই উপমহাদেশের প্রথম তিব্বত থেকে ভারতবর্ষের হিমালয়ের পাদদেশে রেশম চাষের বিস্তার ঘটেছিল। ষোড়শ এবং সপ্তদশ শতাব্দীতে মুঘল সম্রাটদের পৃষ্ঠপোষকতায় তৎকালীন অবিভক্ত বাংলায় যে রেশম শিল্পের ব্যাপক প্রসার লাভ করে, বাংলাদেশের রাজশাহী জেলা, ভারতের মালদা, মুর্শিদাবাদ বেঙ্গল সিল্কের প্রধান উৎপাদন স্থল হিসাবে পরিচিত হয়েছিল। রেশম পথ বা সিল্ক রুটের ভূগোলটাও কিন্তু খুব বিচিত্র। বেশিরভাগ মানুষ এটাই ভুল করে, সিল্ক রুটকে শুধুমাত্র একটা রাস্তা ভাবে। মোটেই কিন্তু তা নয়। নাম সিল্ক রোড বা রেশম পথ হলেও এটি কিন্তু কোনো নির্দিষ্ট একটি পথ বা রাস্তা নয়। সিল্ক রুট হলো পূর্ব থেকে পশ্চিমে যাওয়ার বহু রাস্তা নিয়ে বিশাল এক জালের মতো নেটওয়ার্ক। আমার পেছনে এই সিল্ক রুটটা দেখলে বুঝতে পারবেন যেভাবে পেঁচিয়ে পেঁচিয়ে উঠেছে, যে জালের কথা বলছিলাম ঠিক তেমনটাই। এই সিল্ক রুটের নামকরণও কিন্তু বহু প্রাচীন। 1877 সালে জার্মান ইতিহাসবিদ এবং ভূগোলবিদ ফার্ডিনান্ড ডন রিক্টোফেন প্রথম এই নামকরণ করেছিলেন। 130 খ্রিস্টপূর্বে যখন চীনের হান রাজবংশ পশ্চিমের দেশগুলোতে বাণিজ্য শুরু করে, ঠিক তখনই এই বাণিজ্য পথের উদ্ভব ঘটে। 1453 খ্রিস্টাব্দে প্রথম চালু ছিল এই বাণিজ্য পথ। 1453 খ্রিস্টাব্দে অটোমান সাম্রাজ্য কনস্ট্যান্টিনোপল জয় করে এবং পশ্চিমের সাথে সকল ব্যবসায়িক লেনদেনও বন্ধ করে দেয়। ফলে বন্ধ হয়ে যায় এই সিল্ক রুট। জানেন কি, এই সিল্ক রুট যদি না থাকতো, আজকে এই যে এত কাগজের ব্যবহার, বই বিভিন্ন জায়গায় আপনারা পাচ্ছেন, তা কিন্তু এই সিল্ক রুট না থাকলে হতো না। কারণ খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে যখন চীনে কাগজ আবিষ্কৃত হয়, তখন তার ব্যবহার এই সিল্ক রুটের মাধ্যমে প্রথমে 700 খ্রিস্টাব্দে সেখানে সমরকন্দে এসে পৌঁছেছিল। এরপর তা ইউরোপে ছড়িয়ে পড়ে। আর এই কাগজের ব্যবহারের ফলে বদলে যায় পৃথিবীর অবস্থা। কাগজ ব্যবহারের ফলে তথ্য সংরক্ষণ করা হয় খুব সহজে। কাগজের পাশাপাশি বারুদের ব্যবহার যখন সিল্ক রোডের মাধ্যমে পশ্চিমা দেশগুলোর কাছে পৌঁছয়, তখনও এর ব্যবহার ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। বিশ্বের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ একটি বস্তু কিন্তু এই বারুদ। বারুদের ব্যবহার বদলে দিতে পারে একটি যুদ্ধের ফলাফলকে। এটাও সারা পৃথিবীর কাছে ছড়িয়ে পড়েছিল এই সিল্ক রুটের মাধ্যমেই। এছাড়াও আগেও বলেছি, সিল্ক রুটের মাধ্যমে শিল্প সংস্কৃতি ও জ্ঞান বিজ্ঞানের যে প্রসার ঘটেছিল, তা গোটা বিশ্বকে আরও কয়েক বছর এগিয়ে নিয়ে গিয়েছিল। তাই বর্তমানে আমরা পৃথিবীকে যে অবস্থায় দেখছি, তার পেছনে কিন্তু এই সিল্ক রুটের পথে হেঁটে চলা সেই সাহসী অভিযাত্রীদের অবদান অস্বীকার করা যায় না কোনোভাবেই। সিল্ক রুট পূর্ব এবং পশ্চিমকে একত্রিত করেছিল। ভাষা, শিল্প, সাহিত্য, ধর্ম, বিজ্ঞান এবং রোগের যোগাযোগ করেছিল। বাণিজ্য এবং বণিকদের বিশ্বের ইতিহাসের প্রধান সমন্বয়কারী করে তুলেছিল। মার্কো পোলো প্রাচ্যে যা দেখেছিলেন তা রিপোর্ট করেছিলেন দেশে ফিরে, যার জন্য ইউরোপের বণিকদের আগ্রহ বেড়ে গিয়েছিল। ইউরোপের জাতিগুলো সমুদ্র ভ্রমণ এবং অনুসন্ধানের অনেক টাকা বিনিময় করেছিলেন, যার জন্য বাণিজ্য সংস্থাগুলো মধ্যস্থতাকারী রাষ্ট্রগুলিকে এড়িয়ে যেতে সক্ষম হয়েছিল। যারা ধনী না হলেও তাদের সামাজিক রাজনৈতিক ব্যবস্থাকে সমর্থন করত, কর দিত এবং নতুন অবরুদ্ধ সমুদ্রপথগুলি প্রতিস্থাপনের জন্য নতুন রুট খুঁজে পেতে সক্ষম হয়েছিল। বাণিজ্য অব্যাহত ছিল এবং বৃদ্ধি পেয়েছিল। কিন্তু নতুন শক্তিশালী চীন এবং রাশিয়া সিল্ক রুটের মাধ্যমে ইউরেশিয়ান দেশগুলোকে গ্রাস করার সাথে সাথে এবং ব্রিটেন ভারতে উপনিবেশ স্থাপন করার ফলে স্থলভাগে সিল্ক রুটের পতন ঘটেছিল।
সিল্ক রুটকে নতুন করে চালু করার চেষ্টা করা হয়েছিল ভারতের পক্ষ থেকে, কিন্তু পরবর্তী সময় চীনের সঙ্গে ভারতের যে বর্তমান যে অবস্থান, সে জায়গায় দাঁড়িয়ে সিল্ক রুট এই মুহূর্তে বন্ধ রয়েছে, মানে বাণিজ্যের দিক থেকে বন্ধ রয়েছে। তবে আগামী দিনে এই সিল্ক রুট, এই প্রাচীন ইতিহাস আবারও হয়তো এই এলাকার মানুষের জন্য, ভারতের জন্য বা চীনের জন্য খুলে যেতেই পারে, এই সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই এই সিল্ক রুটে বসে যখন এই ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম, তখন অত্যন্ত ভালো লাগছিল এই ভেবে যে এমন একটা পরিবেশে বসে এই ইতিহাস আপনাদের সামনে তুলে ধরছি যার সাক্ষী আমি হতে পেরেছি। আজকের এই ভিডিওটা খুব সংক্ষিপ্ত একটা ভিডিও ছিল, যার মাধ্যমে আপনাদের সঙ্গে আমি একটা প্রাচীন ইতিহাস শেয়ার করার সুযোগ পেলাম। কিন্তু এই ভিডিওটা শেষ করার আগে এমন একটা দৃশ্য দিয়ে আপনাদের ভিডিওটা শেষ করব, তাহলে বুঝতে পারবেন এই প্রাচীন সময়ের সিল্ক রুটে যখন এই এলাকার মানুষজন বিভিন্ন বাণিজ্য করতেন, তখন কত সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে তাদেরকে এই ধরনের বাণিজ্য করার সুযোগ ঘটেছিল। আমার ভিডিওটা শেষে সেই ফ্রেমটা দেখলে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন যে কতটা সুন্দর সিকিমের এই অংশটা, যেখানে চীন এবং ভারতের মধ্যে এই বাণিজ্য ঘটেছিল একটা সময়। এই দেখুন, আপনাদের এই দৃশ্যের কথাই বলেছিলাম। ভিডিওটা যখন শেষ করছি, আমার পেছনে সেই বিখ্যাত, সেই বিশাল দানবের মতন মাউন্ট কাঞ্চনজঙ্ঘা দাঁড়িয়ে রয়েছে। একদিকে যখন সিল্ক রুট, ঠিক অন্যদিকেই মাউন্ট কাঞ্চনজঙ্ঘা এভাবেই পরিষ্কার দেখা যায়। এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ আপনাদের কমেন্টে কিন্তু আপনারা জানাতে ভুলবেন না। আর আমি সবসময় বলি যে আপনারা যখন এই ভিডিও দেখেন, অনেকেই রয়েছেন যারা কিন্তু প্রপারলি সাবস্ক্রাইব করেন না। তাই বলবো, যদি এই ধরনের ভিডিও ভালো লাগে, প্লিজ আপনাদের একটা সাবস্ক্রিপশন, একটাও পয়সা লাগে না আপনাদের, কিন্তু আমাদের অনেক 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 ইন্সপায়ার করে। তাই ভালো লাগলে সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আপনার গুরুত্বপূর্ণ কমেন্টটা কিন্তু কমেন্ট সেকশনে এসে জানাতে ভুলবেন না। আর আপনি যদি খুব দ্রুত নোটিফিকেশন পেতে চান আমার এই ধরনের ভিডিওর, তাহলে প্লিজ আমার হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করতে পারেন, ডেসক্রিপশনে লিঙ্ক রইল। ভিডিওটা কেমন লাগলো আবার বলবো, প্লিজ জানাবেন, জানাতে ভুলবেন না। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। এখানেই শেষ করছি আই এম বসের এই ভিডিও। জয় হিন্দ।